বহুল আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর। গেল 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয় বলে জানা যায়। পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি শাখা বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে ইন্টারপোলে আবেদন করে। পরে বিষয়টি পর্যালোচনা করে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। তবে রেড নোটিশটি এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে দেয়া হয়নি। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তিনি বিদেশে থাকলে অনুসন্ধান প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলে জানালেন সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। তিনি আরও জানান, এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে শত শত কোটি টাকা কমিশন বাণিজ্যের অভিযোগ দুদকে এলে খতিয়ে দেখা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমার একটা অভিযোগ ছিল। একসময় দুদকের শুভেচ্ছা দূত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। মানুষকে সচেতন করতেন দুর্নীতির বিরুদ্ধে। দেশটাকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন সেই সাকিবের বিরুদ্ধেই দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। আইকন থেকে অপরাধী আওয়ামী লীগের এমপি হবার কারণে কি তার বিরুদ্ধে এমন পদক্ষেপ? জবাব দেন কমিশনের মুখপাত্র। সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমিও জেনেছি। অনুসন্ধান টিম এই বিষয়ে মাত্রই এটা পেয়েছেন, এই বিষয়ে তারা নিশ্চয়ই কার্যক্রম শুরু করবেন। সাকিব এক সময় আইকন ছিল, দুদকের শুভেচ্ছা দূত ছিলেন, সেই সাকিব কেন এখন আপনাদের চোখে অপরাধী হচ্ছে? তখনকার সিদ্ধান্ত ভুল ছিল আপনাদের? আমাদের সে সিদ্ধান্ত ভুল ছিল কিনা এই কথা আমি তো বলবো না। আপনি যদি গতকাল পর্যন্ত আপনি ভালো ছিলেন, আজকে আপনি একটা দুর্নীতির অপরাধ সংগঠন করলে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে না? তিনি তো বিদেশে আছেন, তাকে ফিরিয়ে আনা বা চিঠি পাঠানোর ব্যাপারে কি আপনাদের কোনো উদ্যোগ থাকবে? বিদেশে থাকুন আর দেশে থাকুন, আমাদের যে বিধিমালা রয়েছে, আইন রয়েছে, ফৌজদারি কার্যবিধি রয়েছে, সেই সব আইন অনুসরণ করে অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম চলমান থাকবে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্রনেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিবির বই ছাপানো ও ডিসি নিয়োগে শত শত কোটি টাকা কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তাকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের মহাপরিচালক। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের নজরে এসে থাকে বা কেউ যদি আপনারা আমাদের নজরে বিষয়টি আনেন এবং যদি গণমাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যমে যদি এই প্রতিবেদন প্রকাশিত হয়ে থাকে, তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ দেওয়া হয়েছে। এদিকে 28 কোটি টাকার অবৈধ সম্পদ ও 130 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ে আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্বব্যাপী শান্ত স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে তিনি বলেন, এজন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এদিকে বাংলাদেশ থেকে কাতার স্থায়ীভাবে 725 জন সেনা সদস্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে তিনি বলেন, বিশ্ব বিভিন্ন সংকটে জর্জরিত। আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিশীল ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। আর সেজন্য সংমিশ্রণ ঘটাতে হবে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির। বলেন, বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া সম্ভব নয় টেকসই উন্নয়ন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ব থেকে দরিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ দূর করতে সবাইকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কাতারের মন্ত্রী ও সেখানকার বিশিষ্ট ব্যক্তিরা স্বাগত জানান। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সাথে বৈঠক করেন। বৈঠকে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু প্রাধান্য পায় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বলছি,
সেটা নিয়ে আমরা উত্তরোত্তর আরও সামনের দিকে বৃদ্ধি পাবে এবং এটা আমাদের, আমি মনে করবো যে আমাদের সুদৃঢ় হবে আমাদের ইয়েটা। এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে 1600 বা আরো বেশি করা যায়। এছাড়া কাতারে সফররত বাংলাদেশি 4 নারী ক্রীড়াবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, কাতারের আমিরের বোন এবং আর্থনা সামিটের আয়োজক শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে কুশল বিনিময় করেন ও একসাথে ছবি তোলেন। এর আগে স্থানীয় সময় সোমবার রাত 9:40 তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে ডক্টর ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা দোহায় আর্থনা সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করবেন। প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি নির্দিষ্ট না করে জ্যেষ্ঠতম বিচারপতিদের মধ্যে ন্যূনতম 2 থেকে 3 জন রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর বিদ্যমান কর্তৃত্ব বজায় রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষেও মত দিয়েছেন দলটির নেতারা। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনে 3য় দফা বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেশ কিছু বিষয় বিএনপির মতানৈক্য থাকলেও তা নিয়ে আরও আলোচনা হতে পারে বলেও মনে করেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে দিনভর চলে বৈঠক। বিভিন্ন সুপারিশের পক্ষে বিপক্ষে চলে যুক্তিতর্ক। বিএনপির সবচেয়ে বেশি আপত্তি সংবিধান সংক্রান্ত সুপারিশ নিয়েই। তবে এসব নিয়ে পরবর্তীতে আরও আলোচনা চলতে পারে বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। শ্রমিক দিবস উপলক্ষে 1 মে দুপুরে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। যৌথ সভা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য জানান। দিবসটি সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে শ্রমিক দলের নেতৃবৃন্দ ও ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতাদের সাথে আলোচনায় বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে প্রতিটি জেলায় সংগঠনের কর্মীদের যথাযথভাবে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া শ্রম সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপির মতৈক্যের কথা জানান নজরুল ইসলাম খান। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এদিকে এ মামলার কিছু নথি গায়েব হওয়া নিয়ে পরস্পর বিরোধী অবস্থান বাদী ও রাষ্ট্রপক্ষের। হুমায়ুন চিস্তির রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। ঘটনার পরপরই তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন 48 ঘণ্টার মধ্যে আসামি ধরে বিচারের মুখোমুখি করবেন। সেই 48 ঘণ্টা হারিয়ে গেছে 13 বছরের অপেক্ষায়। 48 ঘণ্টার মধ্যেই যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায় সেইভাবে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে নির্দেশনা প্রদান করছি। পুলিশ, ডিবি, র্যাব, পিবিআই হয়ে স্পেশাল টাস্কফোর্স ঘুরলেও তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। 117 বার সময় বাড়িয়েও তদন্ত শেষ করা যায়নি। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানালেন ভিন্ন কথা। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছু ডিজেপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিজেপিয়ার হয়ে গেছে। তবে বাদীপক্ষের আইনজীবীর দাবি পুরোপুরি অস্বীকার করে রাষ্ট্রপক্ষ। ডিবিতে থাকা নথি পুড়ে গেছে, গণমাধ্যমে প্রচারিত এমন খবর ঠিক নয় বলেও দাবি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। নথি গায়েব না হলে কেন 9 মাসের সময় আবেদন, সেই প্রশ্নের উত্তরও দেন তিনি। আমার কাছে কোনো ইনফরমেশন নাই কোনো নথি পুড়েছে বা কোনো নথি গায়েব হয়েছে, কোনো নথি হারায়নি। নথি আছে। আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন।
পুরাতন মামলা, এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে। যদি পূর্ত তাহলে আপনার সামনে তো দেখেন এই যে রিপোর্টটা যে একটা অগ্রগতি প্রতিবেদন এসছে, তো সেটা কিভাবে আসলো? পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপোর্টটা দেওয়ার জন্য, এই ফাইলটা ক্লোজ করার জন্য। সবশেষ এই মামলার তদন্তের জন্য রাষ্ট্রপক্ষ 9 মাস সময় চাইলে আরও 6 মাস সময় দেন হাইকোর্ট। অন্যদিকে ডিবি হেফাজতে সাগররুনি মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলে দাবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির।